হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে। সংসদের প্রশ্নবিচিত্র আমরা সলভ করে চলেছিলাম একের পর এক পেজ। এর আগে বেশ কয়েকটা পেজ আমরা সলভ করে নিয়েছি। আজকে আমরা 418 পাতার যে কোশ্চেনের পেজটা আছে সেটা সলভ করব। প্রত্যেকটা পেজের 36 নাম্বার, 1 নাম্বার আর 2 নাম্বার মিলে 36 নাম্বার আমরা সলভ করে দিচ্ছি। তোমরা সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট উপযুক্ত সেগুলো, মানে পরীক্ষায় পড়ার মতোই। আচ্ছা, শুরু করছি তাহলে 418 পাতার, যেগুলো এমসিকিউ দিয়ে শুরু করছি। প্রথমটা আছে বার্ষিক X% সরল সুদের হারে ওয়াই টাকা জেড মাসের সুদ। একের দাগে একেরটা। আচ্ছা, জেড মাস বলে দিয়েছে আর সুদের হার বার্ষিক বলা আছে, তাহলে জেড মাসটাকে বছরে ঘুরিয়ে নিতে হবে। জেড বাই 12 বছর হয়ে যাবে, ঠিক আছে, বছরে ঘুরিয়ে নিলাম। তাহলে তারপর কি বলেছে, এক্স টাকার X% সরল সুদের হারে ওয়াই টাকা X% সরল সুদ আর জেড বছর, তার মানে জেড বাই 12 বছর, তাহলে এখানে বাই 100 হয়ে যায়, পার্সেন্ট উঠলে আর এখানে 12 হয়ে যাবে, এইটা সুদ হবে। তাহলে সুদ হয়ে যাচ্ছে XYZ বাই 1200, এত টাকা সুদ হয়ে যাচ্ছে। তাহলে এটা কোন অপশানে আছে? এটা অপশান এতে আছে। তাহলে একের দাগের একের অপশান এ, একের দাগের একের হয়ে যাবে অপশান এ, XYZ বাই 1200, এত টাকা, ঠিক আছে, এটা হলো। নেক্সট দেখো অপশান বি যেটা আছে দেয়া আছে, অপশান বি বলছে দুইয়েরটা যেটা আছে, A/B আছে 2/3, B/C 5/8, C/D 6/7। তাহলে A/D নির্ণয় করতে দিয়েছে। A/B মানে আমরা A বাই বি আকারে লিখতে পারি, A বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি। A বাই বি কত আছে? 2:3, সেটাকে আমরা 2/3 আকারে লিখতে পারি, 2/3। B/C কত আছে? B/C আছে 5:8, সেটাকে আমরা 5/8 আকারে লিখতে পারি। আর C/D আছে 6:7, সেটাকে আমরা 6/7 আকারে লিখতে পারি। এইভাবে লিখে নিলে বিবি কাটছে, সিসি কাটছে, এখানে 3 দুগুণে 6, 2, এইটা কেটে গিয়ে 4 হচ্ছে। তাহলে H/D কত? H/D এইটাও কেটে যাচ্ছে 2, ওপরে থাকছে 5, 5:14, এইটা হয়ে যাচ্ছে। H/B হয়ে যাচ্ছে 5:H/D 5:14, এটা আছে অপশান ডিতে। তাহলে দুইয়েরটা অপশান ডি 5:14, ঠিক আছে, এইটা হলো দুইয়েরটা অপশান ডি এলো 5:14। নেক্সট দেখো তিনেরটা শুরু করবো এবার। তিনেরটা কি বলেছে? x² - 7x + 3 = 0। x² - 7x + 3 = 0। এই সমীকরণের একটা বীজ আলফা আর একটা বীজ বিটা হলে বলেছে সমীকরণের বীজদ্বয়ের যোগফল কত হবে? আলফা প্লাস বিটা = মাইনাস b/a। বি এর মান মাইনাস হয়, এ এর মান 1, ফর্মুলার জন্য মাইনাস হয়, আর একটা মাইনাস b/a, বি এর মান -7। তাহলে মাইনাসে মাইনাসে গুণ হয়ে যাচ্ছে প্লাস, তাহলে 7, নিচে 1 মানে কিছু না লিখলে হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে তিনের দাগের অপশান এ আছে 7, ঠিক আছে, অপশান এ 7 এলো। চারেরটা দেখো কি বলেছে। চারটা বলেছে ও কেন্দ্রবৃত্তের AB ও CD দুটি সমান যায়। মনে রাখবে, বৃত্তের দুটি সমান যায় কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। AB আর CD, এটা AB, এটা CD। তাহলে AOB কত বলেছে? AOB 60, তাহলে CODও 60 হবে। অবশ্যই মনে রাখবে বৃত্তের দুটি সমান যা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাহলে AOB 60 হলে COD এর মানও 60 হবে। তাহলে এটা আছে অপশান বি, চারেরটা অপশান বি 60 ডিগ্রি, ঠিক আছে, এটা আসছে। এবার দেখো পাঁচের বলেছে tan α + cot α = 2। একদম সহজ অঙ্ক, এই ধরনের অঙ্ক আমরা অনেকবার করেছি। tan α + cot α = 2, তাহলে tan α প্লাস কটটাকে 1/tan লিখছি, cot α মানে 1/tan α, ঠিক আছে, বা এটা tan α লসাগু, তাহলে এটা হয়ে যাচ্ছে tan² α + 1 = 2, বা tan² α + 1 = 2tan α, বা tan² α - 2tan α + 1 = 0, বা এটা a - β² এর ফর্মুলা, tan α - 1 তার স্কয়ার = 0, অতএব tan α - 1 = 0, বা
ট্যান আলফা সমান 1, তাহলে কট আলফা সমান আমরা কি লিখতে পারি 1 বাই ট্যান আলফা সমান 1/1, 1/1 মানে 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ট্যান আলফা সমান 1, কট আলফা সমান 1, কী দেওয়া আছে ট্যান টু দি পাওয়ার 13 আলফা, তাহলে ট্যান টু দি পাওয়ার 13 আলফা প্লাস কটের পাওয়ারে 13 আলফা, এর মান কত হবে, এটা হচ্ছে ট্যান আলফার পাওয়ারে 13 প্লাস এখানে হয়ে যাবে কট আলফার পাওয়ারে 13, ট্যান আলফার মান 1, 1 এর পাওয়ারে 13 প্লাস 1 এর পাওয়ারে 13, 1 এর পাওয়ারে 13 মানে 1ই হবে, এটা 1 হবে, 1 + 1 2 অ্যান্সার চলে আসছে। একদম সহজ অঙ্ক। দেখো এই ধরনের অঙ্ক অনেক পেজে 2 নম্বরেও আছে, হ্যাঁ 2 নম্বরে থাকলে সম্পূর্ণ কোষে দেখাবে, 1 নম্বরে থাকলে তোমরা যদি উত্তর জানা থাকে ডাইরেক্ট উত্তর লিখে দিলে কোনো অসুবিধা নেই, দাগ নাম্বার দিয়ে, উত্তর না জানা থাকলে রাফে ক্যালকুলেশন করে উত্তরটুকু বসিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, ফুল মার্কস পেয়ে যাবে একইভাবে। কিন্তু 2 নম্বরের থেকে প্রত্যেকটা অঙ্ক নিখুঁতভাবে কোষে দেখাতে হবে। 5এরটা অপশান বি 2, পরপর দুটোই অপশান বি হচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো 6এরটা, একের দাগে 6-এর কী বলেছে দেখি, একের দাগে 6-এর বলেছে x1 টু x10 এদের গড় x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস x10, 10টা সংখ্যা আছে বাই 10, এদের গড় 20 বলে দিয়েছে, ঠিক আছে, এদের গড় 20। তাহলে এই মানটা আমাদের জানা হয়ে গেল। তাহলে বলেছে তাহলে আমরা x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস x10, এদের গড় 20 10 200। এবার x1 প্লাস 4 প্লাস x2 প্লাস 4 প্লাস x3 প্লাস 4 ডট 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 প্লাস x10 প্লাস 4, ঠিক আছে, x10 প্লাস 4, x1 প্লাস 4, x2 প্লাস 4, x3 প্লাস 4, x10 প্লাস 4, এদের গড় কটা হবে, কত হবে, এখানেও 10টাই সংখ্যা আছে, ইজ ইকুয়াল টু আমরা x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস x10, এটাকে সেপারেট করছি। আচ্ছা 10 4 4 করে 10টা 4 আছে, 4 10 40 হয়ে যাবে। কী করে 10টা, x1-এর সঙ্গে একটা, x2-র সঙ্গে একটা, x3-র সঙ্গে একটা, এইভাবে x4-এর সঙ্গে একটা, x5-এর সঙ্গে একটা, x10-এর সঙ্গে একটা, 10টা হয়ে যাবে 10 4, 4 10 40, এটার মান কত 200, এটার মান এখানে 200 বেরিয়েছে, 20 10 200 প্লাস 40 বাই 10, তাহলে 240 বাই 10 সমান 24 চলে আসছে, 24 অ্যান্সার আসছে। তাহলে অপশান বিতে আছে 24, তাহলে 6-এরটা অপশান বি 24 হলো, ঠিক আছে। দেখো 2 নম্বরে থাকলে এইভাবেই কষে দেখাবে, কোনো অসুবিধা নেই, ভালোভাবেই নিখুঁতভাবে কষে দেখানো আছে। নেক্সট দেখো এবার আমরা পরের দাগে যাচ্ছি, 2-এর দাগের অঙ্কগুলো শুরু করছি। 2-এর দাগে যেগুলো আছে শূন্যস্থান পূরণ। প্রথমটা আছে cos 53 বাই sin 37-এর সরলতম মান। cos 53 বাই sin 37, cos 53 মানে কত, আমরা লিখতে পারি cos 90 মাইনাস 37, তাহলে cos 90 মাইনাস থিটা sin থিটা, sin 37 sin 37, ওপর নিচে কেটে গিয়ে 1 হয়ে গেল। তাহলে সরলতম মান 1 হয়ে যাবে, শূন্যস্থানে 2-এর দাগের একটা শূন্যস্থানে 1 লিখবে, ঠিক আছে, শূন্যস্থানে 1 লিখবে, শুধু শূন্যস্থানে অ্যান্সারটা লিখে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। 2-এরটা বলেছে একটি নীলের লম্ববৃত্তাকার চোঙের তল সংখ্যা কটি, নীলের লম্ববৃত্তাকার চোঙ, দুটো সমতল আর একটা বক্রতল, ঠিক আছে, 3টি হবে। 3-এরটা দেখো, 3-এরটা কি বলেছে, 3-এরটা বলা আছে x1 টু x10 চলরাশিগুলি ঊর্ধ্বক্রমে থাকলে এদের মধ্যমা কত হবে। দেখো 3-এরটা যেটা করছি x1 টু x10, তাহলে x1 3-এরটা এটা x1 x2 এইভাবে যেতে যেতে x49 থাকবে, x50 থাকবে, x51, x100, এইগুলো আছে, এদের মধ্যমা চেয়েছে, এদের মধ্যমা চাইলে কি হবে, এদের মধ্যমা ঊর্ধ্বক্রমে সাজানো আছে 100 পর্যন্ত। এই যে 50টা জোড় সংখ্যক থাকে, জোড় সংখ্যক থাকলে মান টোটাল জোড় সংখ্যক থাকলে মাঝের সংখ্যা 2টো হয়, বিজোড় সংখ্যক থাকলে মাঝের সংখ্যা 1টা হয়, ঊর্ধ্বক্রমে সাজিয়ে মাঝের সংখ্যাটাই মধ্যমা হয়। কিন্তু জোড় সংখ্যক থাকলে ঊর্ধ্বক্রমে সাজাতে হয়, মাঝে 2টো সংখ্যা হয়, তাদের যোগফল বাই 2 মধ্যমা হয়। এখানে দেখো জোড় সংখ্যক আছে, এই দিকে 49টা পাবে
আর এই দিকে 49টা পাবে, এখানে ওটা ছেড়ে 49টা, মানে 52 থেকে 49টা পাচ্ছ। 52 থেকে, এই 52 থেকে এই দিকে 49টা পেয়ে যাবে, আর এই দিকে 49টা মান পাবে। 52 থেকে গুণে দেখবে একসময় তো 49টাই হবে। তাহলে মাঝের মান দুটো থেকে যাচ্ছে, অর্থাৎ মধ্যমা কত হয়ে যাবে? মধ্যমা ইজ ইকুয়াল টু x50 প্লাস x51/2, এইটাই মধ্যমা হবে। তাহলে শূন্যস্থানে লিখবে x∪50 x∪51/2, এটা মধ্যমা হবে। ঠিক আছে, 4টা। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা বারবার বসেছি, এর আগে অনেকগুলো পেজেই করেছি। এরপরটা বলছে ax² প্লাস 2bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। ax² প্লাস 2bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। ax² প্লাস 2bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান a নট ইকুয়াল টু 0 বলে দেওয়া আছে। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান কখন হয়? যখন নিরূপক 0 হয়। এখানে নিরূপক কত? নিরূপক 0 হতে হবে বাস্তব ও সমান বলে। নিরূপক এখানে b², এখানে b এর জায়গায় 2b আছে, b² মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। 2b² মানে 2b তার হোল স্কোয়ার মানে 4b² মাইনাস 4ac 0। তাহলে 4 কেটে গেলে b² ইজ ইকুয়াল টু ac হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা হবে। তাহলে বলছে b² ইজ ইকুয়াল টু ড্যাশ দেওয়া আছে, তাহলে শূন্য স্থানে ac। ঠিক আছে, এইটা হচ্ছে। নেক্সট দেখো, পরেরটা কি বলেছে দেখি। 5এরটা বলেছে দুটি কোণের সমষ্টি ড্যাশ হলে তাদেরকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তাদেরকে বলা হয় পরস্পরের পূরক কোণ, আর সমষ্টি 180 ডিগ্রি হলে তাদেরকে বলা হয় পরস্পরের সম্পূরক কোণ। তাহলে এটা 180 ডিগ্রি হবে, সম্পূরক চেয়েছে, কত হলে সম্পূরক হবে? 180 ডিগ্রি হলে সম্পূরক হবে। নেক্সট দেখো 6এরটা, রমেন 500 টাকা 9 মাসের জন্য এবং রথিন 600 টাকা 5 মাসের জন্য যৌথ ব্যবসায় নিয়োজিত করে তাদের লাভ্যাংশের অনুপাত। তাহলে কিছু বলা নেই, যেহেতু মূলধনের অনুপাতটাই লাভ্যাংশের অনুপাত। তাহলে রমেনের 1 মাসের হিসেবে মূলধন কত? 500 টাকা 9 মাসের জন্য, তাহলে টোটাল হচ্ছে 500 × 9 4500, 5 × 45। ঠিক আছে, রমেনের 1 মাসের হিসেবে মূলধন এত, আমরা একবারে অনুপাত বের করছি। আর রথিনের 5 মাসের জন্য 600 টাকা করে, তাহলে 5 × 6 = 30, 3000। তাহলে মূলধন হয়ে যাচ্ছে 45:30, অনুপাত যেটা হচ্ছে 3:2, 15 দিয়ে ভাগ করে দিলে, তাহলে লাভ্যাংশের অনুপাত হবে 3:2। এগুলো 1 নম্বরের কোশ্চেন, তোমরা জাস্ট রাফলি ক্যালকুলেশন করে অ্যান্সারটা লিখলেই হবে। হ্যাঁ, 2 নম্বরে যখন কোশ্চেন আমরা সলভ করবো কিন্তু নিখুঁতভাবে লিখে করতে হবে। 2 নম্বরের থেকে 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে প্রত্যেকটাই। 3-এর দাগের 1-এরটা কি বলেছে? 3-এর দাগের 1-এর, বার্ষিক চক্রবৃদ্ধি সত্য মিথ্যা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% এবং প্রথম বছরের মূলধন p টাকা হলে দ্বিতীয় বছরের মূলধন কত হবে? দ্বিতীয় বছরের মূলধন হবে, মানে প্রথম বছরের যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথম বছরের শেষে যে সুদ আসলটা সমূল চক্রবৃদ্ধিটা, সেটাই দ্বিতীয় বছরের মূলধন। তাহলে এই p টাকার 1 বছরের কি বলেছে? r% হারে যেটা সুদ আসল হবে সেটাই মূলধন দ্বিতীয় বছরের। r/100 তারপরে 1, এটাই হচ্ছে মূলধন দ্বিতীয় বছরের। 1 + r/100 এত টাকা, পাওয়ারে 1 মানে সেটাই থাকবে। তাহলে তিনের দাগের 1-এর যেটা হবে, কি দেওয়া আছে এখানে? p × 1 + r/100 টাকা, এটাই দেওয়া আছে, তাহলে সত্য হয়ে যাবে। সঠিক তথ্য দেওয়া আছে, সত্য হবে। 2-এরটায় যাবো এবার আমরা। দুইয়েরটা কি বলেছে দেখি। 7√11 একটি মূলদ সংখ্যা না, একটি মূলদ সংখ্যা নয়। এটা মিথ্যা হবে, রুট দিয়ে আছে, মূলদ সংখ্যা না। √11 আছে, √11 মূলদ সংখ্যা নয়। ঠিক আছে, 3-এরটা দেখো, মিথ্যা হলো। দুটি এক কেন্দ্র পৃথক বৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে। এইটা একটা এক কেন্দ্র বৃত্ত, এইটা একটা এক কেন্দ্র বৃত্ত, এদের একটি মাত্র বলেছে সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শক মানে হচ্ছে দুটোরই স্পর্শক। এইটা যদি এই বড় বৃত্তের বাইরের বৃত্তের স্পর্শক হয়, বড় বৃত্তের ভেতরের বৃত্তকে টাচ করছে না, স্পর্শক হচ্ছে না। আর যদি এর ভেতরের বৃত্তের একটা স্পর্শক হতে গেলে এটা বাইরের বৃত্তকে ছেদ করে যাচ্ছে, তাহলে এটা স্পর্শক হচ্ছে না। তাহলে যে তথ্যটা দেওয়া আছে এদের সাধারণ স্পর্শক কিছু থাকছে না, মিথ্যা হয়ে যাবে।
কিন্তু বইয়ে বলেছে স্পর্শক থাকবে, তাই মিথ্যা হচ্ছে এটা। ঠিক আছে, 4 দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর চিত্র এইটা। শঙ্কুর ক্ষেত্রে এইরকম বলেছে যে উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা একটু সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। এইটা উচ্চতা, এটা ব্যাসার্ধ, এটা উচ্চতা, এটা তির্যক উচ্চতা। এটা একটা সমকোণী ত্রিভুজই তো গঠন করে। সমকোণী ত্রিভুজের 3টে বাহু এটা। তাহলে যেটা দেয়া আছে, তথ্য যেটা দেয়া আছে সত্য। হ্যাঁ, সমকোণী ত্রিভুজের 3টে বাহু এরা। 5 দেখো, 5 বলেছে n যদি যুগ্ম সংখ্যা হয়, n যুগ্ম সংখ্যা, জোড় সংখ্যা। ঠিক আছে, n যুগ্ম সংখ্যা হলে তবে মধ্যমা হবে n/2, n/2তম ও n/2 - 1তম, মানে n/2 - 1তম পর্যবেক্ষণের গড়। n/2 - 1তম, এততম পর্যবেক্ষণের গড়, মানে এই দুটোকে যোগফল বাই 2। কিন্তু না, কি হয়, n/2 আর n/2 + 1 এই দুটোর পর্যবেক্ষণের গড় হয়, কিন্তু এখানে মাইনাস দেওয়া আছে, তাই এটা মিথ্যা হচ্ছে। এটা প্লাস হলে সত্য হতো। ঠিক আছে, 6 কি আছে, sin 3θ সর্বোচ্চ মান 1। sin 3θর মান -1 থেকে 1-এর মধ্যে হয়। তাহলে sin θর সর্বোচ্চ মান 1। sin θর সর্বোচ্চ মান মানে থিটার জায়গায় যাই বসুক সর্বোচ্চ মান 1ই হবে। তাহলে 3θর সর্বোচ্চ মান 1, sin 2θরও সর্বোচ্চ মান 1, sin 4θর সর্বোচ্চ মান 1। থিটার মান যাই হোক সর্বোচ্চ মান 1ই হবে। সাইন অপেক্ষকের ক্ষেত্রে থিটার মানটা যাই বলো, 3θ, 4θ, 5θ সর্বোচ্চ মান 1ই হবে। তাহলে এক্ষেত্রে যে তথ্যটা দেওয়া আছে এটা সত্য হবে। আর মনে রাখবে, যদি সর্বনিম্ন বলে দেয় -1, কসের ক্ষেত্রেও তাই, সর্বোচ্চ মান সর্বনিম্ন -1। এবার দেখো 4 দাগে শুরু করছি। চারের দাগের একটা কি বলেছে, বার্ষিক সুদ আসলের 1/16 হলে 8 মাসে 690 টাকা সুদ কত? সহজ অঙ্ক। দেখো, সুদ আমরা আসল ধরে নিচ্ছি, বার্ষিক সুদ, আচ্ছা 8 মাসে 690 টাকার সুদ। এখানে আসল তো বলে দিয়েছে 690 টাকা, এখানে আসল সমান 690 টাকা। অতএব সুদ কত? সুদ বলেছে আসলের 1/16 এত টাকা। এখানে কাটাকাটি যাচ্ছে, 4 ষোলো 64, ক্যান্সেল আউট করা যাচ্ছে না। 4 ষোলো 64 হচ্ছে 50 থেকে যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে না, 2 দিয়ে আমরা কেটে রেখে দিচ্ছি, বা এই একারেই রেখে দিচ্ছি। 690/16 এত টাকা হচ্ছে সুদ। ঠিক আছে, সুদ হচ্ছে আসলে এত অংশ। সময় কত? সময় 4 দাগের অঙ্ক প্রত্যেকটা নিখুঁতভাবে লিখতে হবে। এত মাস সমান, এটাকে 12 দিয়ে ভাগ করলে বছরে পরিণত হবে। তাহলে 4 দিয়ে কেটে দিলে 4 দুগুণে 8, তার 4 3 12, 2 এর 3 বছর হচ্ছে। ঠিক আছে, 2 এর 3 বছর। তাহলে আমরা সুদ পেলাম, আসল পেলাম, সময় পেলাম। এখানে বার্ষিক সুদ এত হলে, আচ্ছা এটা তো একরকম বলে দিয়েছে, যেটা এটা আমরা প্রথমে অন্যভাবে ধরি। আসল সুদের হারটা বের করে নিচ্ছি। ধরি আসল সমান x টাকা, অতএব সুদ সমান x/16 টাকা। সুদ আসলে 1/16 বলেছে। ঠিক আছে, আচ্ছা সুদ আর আসল পেয়ে গেছি। সময় কত? সময় 1 বছর, বার্ষিক বলে দিয়েছে। সময় সমান 1 বছর। ধরি সুদের হার সমান 8%, অতএব সুদ = P/T 1 বছর বাই 100। এইটা হচ্ছে x কেটে গেল, অতএব r সমান কত হচ্ছে? r = 100/16। ঠিক আছে, 4 দিয়ে কাটলে 25/4 হচ্ছে। এটা সুদ হচ্ছে, অতএব সুদের হার হয়ে যাচ্ছে 25/4%। এই পার্টটা প্রথমে করে নেবে, সুদের হার নির্ণয় হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের সুদ নির্ণয় করতে হবে। এখানে আসল 690 টাকা, সুদটাকে নির্ণয় করতে হবে। এটা আমরা আগের কন্ডিশনে লিখছিলাম। আচ্ছা সুদের হার কত? এই পার্টটা আগে করবে, এই ক্যালকুলেশনটা আগে করে নেবে। সুদের হার এবার আমরা এখানে নির্ণয় করে নিয়েছি, 25/4 এত %। সময় কত?
8 মাস সমান 8/12 বছর সমান 2/3 বছর। অতএব সুদ সমান PRT/100। পি কত 690, আর কত 25/4, টি কত টি 2/3, PRT/100 এখানে 100 হবে, এত টাকা। 25 দিয়ে কাটলো 4 হলো, এটা 2 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এটা 3 দিয়ে অবশ্যই কাটবে, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, এটা 30 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 4 দিয়ে 4 5 20, 4 দিয়ে কাটছে না, এটা 4 দিয়ে কাটছে না, এটা 2 দিয়ে কেটে যাচ্ছে, 2 একে 2, 115, 115কে 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 3 35, 4 8 32, 4 7 28, 3 35, 4 8 32, 30, 4 7 28, 75। অতএব নির্ণয় সুদ 28.75 টাকা, এটা উল্লেখ করবে। নির্ণয় সুদ 28.75 টাকা হচ্ছে, ঠিক আছে, এটাই অ্যান্সার। প্রত্যেকটা অঙ্কের উত্তর তোমরা লিখবে, আমরা কষে দিলাম, অ্যান্সারটুকু লিখবে। নির্ণয় সুদ 28.75 টাকা হবে। পরেরটা দেখো, 2-এরটা। দুইয়েরটা যেটা বলেছে, কোনো স্থানের লোক সংখ্যা 133 এতজন ছিল, কি হারে বৃদ্ধি পেলে 3 বছরে এত হবে? কোনো স্থানের লোক সংখ্যা 13310 এতজন, ঠিক আছে। আচ্ছা ধরি সুদের হার, ধরি বৃদ্ধির হার, কি হারে বৃদ্ধি পেলে, ধরি বৃদ্ধির হার, ধরি বৃদ্ধির হার R%, ঠিক আছে। বৃদ্ধির হার R%, 3 বছরে এতজন হয়েছে, 3 বছরে হয়েছে 17,280 জন, 17,280 জন, ঠিক আছে। তাহলে আর এর মানটা নির্ণয় করতে হবে। শর্তানুসারে সমহার বৃদ্ধির অঙ্ক এটা, ঠিক আছে। 13310, 1 প্লাস R/100, তারপরে 3 = 17280, বা 1 প্লাস R/100, তারপরে 3 = 17280 বাই 13310, 0 0 কেটে গেল, ঠিক আছে। বা 1 প্লাস R/100, তারপরে 3, এটা হয়ে যাচ্ছে 12/11 তার কিউব, কিউব উভয় দিকে কেটে গেলে 1 প্লাস তুলে দেওয়া হলো কিউব, এটা হচ্ছে 12/11, বা R/100 সমান 12/11 - 1, বা R/100 সমান 11 লসাগু 12 - 11, বা R/100 সমান 1/11, বা R সমান 100/11, বা R সমান 9.1/11, এইটা হচ্ছে। তাহলে ফাইনাল আনসারটা তোমরা লিখবে যে বৃদ্ধির হার 9.111%। ক্যালকুলেশনটা ভালো করে দেখো, এইটা ওদিকে নিয়ে গেছি, 0 0 কেটে গেছি, এটা দিয়েছি, এটা 12/11 কিউব হচ্ছে, উভয় দিক দিয়ে কিউব তুলে দেওয়া হলে তারপরে 1টা ওদিকে নিয়ে গেছি, ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করার পর আর এর মান নির্ণয় করা হয়েছে, 100/11 হচ্ছে, পূর্ণ আকারে প্রকাশ করা হয়েছে, 9.111 হচ্ছে। নেক্সট দেখো 3-এরটা। প্রত্যেকটা অঙ্কের উত্তর কিন্তু লিখবে যে বৃদ্ধির হার এত %। তিনেরটা যেটা বলেছে, কোনো ব্যবসাতে এ বি সি এর মূলধন অনুপাত, এ বি সি এর মূলধনের অনুপাত, এ বি সি এর মূলধনের অনুপাত 1:x, 1:y, 1/x:1/y:1/z, ঠিক আছে। এটাকে XYZ দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে YZ:XZ:XY, এটা হচ্ছে মূলধন অনুপাত হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা কি বলেছে, ব্যবসার শেষে ব্যবসাতে জেড টাকা ক্ষতি হলে সি এর ক্ষতির পরিমাণ কত? ব্যবসায় জেড টাকা ক্ষতি হয়, অতএব সি এর ক্ষতি পরিমাণ চেয়েছে। সি এর আনুপাতিক মান এখানে XY,
তাহলে এক্স ওয়াই বাই এদের সমষ্টিটা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইন্টু জেড টাকার টোটাল জেড টাকা ক্ষতি হয়েছে, যেটা যে টোটাল টাকা থাকে সেটা এখানে হয়। ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এত টাকা, এইটা আসছে। ঠিক আছে, দেখো এইভাবে করতে হবে। ফাইনাল অ্যান্সার এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে অ্যান্সার লিখবে যে সি এর ক্ষতির পরিমাণ এত টাকা। ফাইনাল অ্যান্সার লিখবে সি এর ক্ষতির পরিমাণ এত টাকা। এইভাবেই কষে দেখাবে। ঠিক আছে, এক্স্যাক্ট এইভাবেই কষে দেখাবে, কোনো অসুবিধা হবে না। নেক্সট দেখো 4এরটা। চারেরটা কি বলেছে? চারেরটা বলে দিয়েছে 7x স্কোয়ার মাইনাস 66x প্লাস 27। 7x স্কোয়ার মাইনাস 66x প্লাস 27 ইজ ইকুয়াল টু 0, এটা বলা আছে। ঠিক আছে, 7x স্কোয়ার মাইনাস 66x প্লাস 27 ইজ ইকুয়াল টু সমীকরণের বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত কত? ধরি সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে আমাদের যে কন্ডিশন আছে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ মাইনাস 66/7, তাহলে 66/7 হচ্ছে। আর আলফা বিটা ইজ ইকুয়াল টু কত? গুণফলের মান 27/7। অতএব আলফা প্লাস বিটা ইজ টু আলফা বিটা সমান 66/7 ইজ টু 27/7 হয়ে যাচ্ছে 66 ইজ টু 27 হয়ে যাচ্ছে 3 দিয়ে 22 ইজ টু 9। ঠিক আছে, এটা লিখে দিলে 22 ইজ টু 9 এলো। তাহলে এবার লিখবে যে বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত 22 ইজ টু 9। একদমই সহজ অঙ্ক। বীজদ্বয়ের যোগফল ও গুণফল এটা তোমাদের যে বইয়ের 1.5 চ্যাপ্টার যে আছে সেই চ্যাপ্টার অঙ্ক দিয়েছে। বইয়ের 1.5 চ্যাপ্টার অঙ্ক দিয়েছে যে সমীকরণের যোগফল ও গুণফলের অনুপাত 22 ইজ টু 9। এরপরে দেখো 5এরটা। জ্যামিতির শর্ট কোশ্চেন ভালো করে করবে। 2 নম্বরের প্রত্যেকটা পেজেই আমরা 3টে করে শর্ট কোশ্চেন পাচ্ছি। 2 নম্বরে মোটামুটি গড়ে 3টে করে পেয়ে যাচ্ছি। আচ্ছা, এরপরেই দেখো 5এরটা জ্যামিতির আছে। এবিসিডি আয়তাকার চিত্রের ভেতর ও বিন্দু এমনভাবে অবস্থিত ও বি সমান 6। এই অঙ্ক আমরা আগেও করেছি অনেকবার। এটা তোমাদের আমরা যে সাজেশান দিয়েছি দেখবে একটা প্লেলিস্ট তৈরি করা আছে, তাতে ফার্স্ট ক্লাসে প্রয়োগ উপপাদ্য সম্পাদ্য সংক্রান্ত সাজেশান দেওয়া আছে। তাতে এর স্টেটমেন্টটা যেটা সেটা সাজেশানে দেওয়া আছে, যে প্রয়োগে যে একটা আয়তাকার চিত্র এবিসিডির মধ্যে যে ও যদি যে কোনো একটা বিন্দু হয় প্রমাণ করো ওএ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও বি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। এই স্টেটমেন্টটা ধরেই অঙ্কটা হবে। ঠিক আছে, এইখানে মনে করো একটা বিন্দু ও আছে, ডি। ঠিক আছে, ও এবিসিডি। তাহলে এবিসিডি আয়তাকার চিত্রের ভেতর ও একটি বিন্দু, এ বি সি ডি আয়তাকার চিত্রের ভেতর, আয়তাকার চিত্রের ভিতর ও একটি বিন্দু। এই পেজটা সলভ নিয়ে প্রায় এই অঙ্কটা 4 থেকে 5 বার সলভ করা হয়ে গেল। বহু বা প্রায় বেশিরভাগ পেজেই আছে অঙ্কটা। ঠিক আছে, আচ্ছা ওবি সমান 6 সেমি। আর কি বলেছে? ওবি সমান 6 সেমি, ওডি সমান 8 সেমি। আচ্ছা, ওএ সমান 5 সেমি। ঠিক আছে, ওএ সমান 5 সেমি। আমরা জানি ওএ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। এটা 5 স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, ওবির মান হচ্ছে 6 স্কোয়ার প্লাস ওডির মান হচ্ছে 8, বা ওসি স্কোয়ার সমান 36 প্লাস 64 মাইনাস 25, বা ওসি স্কোয়ার সমান 100 মাইনাস 25 75 হচ্ছে, বা ওসি সমান প্লাস মাইনাস 5√3। অতএব ওসি সমান 5√3। ঠিক আছে, ওসি ইজ ইকুয়াল টু 5√3। তাহলে তোমরা লিখবে এবার যে ওসি এর দৈর্ঘ্য 5√3 সেমি। অ্যান্সারটা লিখবে ওসি এর দৈর্ঘ্য 5√3 সেমি। একদমই সহজ অঙ্ক। এটা কিন্তু অনেকগুলো পেজে আছে, ভালো করে তৈরি রাখবে।
পরীক্ষায় পড়ার সম্ভাবনা প্রবল। বা প্রয়োগটাও চলে আসতে পারে, প্রয়োগটাও রেডি রাখবে কিন্তু। 6 দেখো, 6 বলেছে এবিসি সমকোণী ত্রিভুজের এবিসি কোণ 90 ডিগ্রি। এটা এ বি সি, এটা বি কোণ 90 ডিগ্রি, লম্ব অঙ্কন আছে ডি। ত্রিভুজ এবিসি এর কোণ এ বি সি কোণ সমান 90 ডিগ্রি। অতএব ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ হলো, সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এবার বলেছে এবি সমান 3 সেমি, আর এবি সমান 3 সেমি বলে দিয়েছে, বিসি সমান 4 সেমি। এবি সমান 3 সেমি, বিসি সমান 4 সেমি। তাহলে যেহেতু একটা সমকোণী ত্রিভুজ এটা, তাহলে এসি স্কোয়ার সমান হয়ে যাবে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বা এসি স্কোয়ার সমান এবির মান 3, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, বা এসি স্কোয়ার সমান 9 প্লাস 16, বা এসি স্কোয়ার সমান 25। অতএব এসি সমান প্লাস মাইনাস 5, অতএব এসি সমান 5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ডি বিন্দুতে মিলিত হয়। বি বিন্দু থেকে লম্ব, বি বিন্দু থেকে লম্ব এসি এর উপর ডি বিন্দুতে মিলিত হয়, ডি বিন্দুতে মিলিত হয়। ঠিক আছে, তাহলে দেখো আমরা এবি সমান কত বলেছে 3, এটা 3, এটা 4, আর এটা পুরোটা 5 এসছে, এসিটা 5 এসছে। ঠিক আছে, এবার দৈর্ঘ্য চেয়েছে যে বিডি এর দৈর্ঘ্য কত। এখান থেকে এটা আমাদের একটা উপপাদ্য আছে, এইরকম কন্ডিশন হলে এবিসিটা এ বি ডি এর সঙ্গে সদৃশ, এবিসি ত্রিভুজটা সিডি বি এর বিসিডি এর সঙ্গে সদৃশ, আবার বিসিডি এবং এবিডি এরাও পরস্পর সদৃশ আমরা নিচ্ছি। অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ বিসিডি পরস্পর সদৃশ। ঠিক আছে, পরস্পর যেহেতু সদৃশ, তাহলে এবি এর বিপরীত 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে এসি, আচ্ছা এর 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে বিসি। ঠিক আছে, সি কোণটা উভয়েরই কোণ, তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রে এর বিপরীত বাহু এবি, আর একটা এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে এর সি কোণের বিপরীত বাহু বিডি হলো। বা এসি সমান 5, বিসি সমান 4, এবি সমান 3, এটা বিডি। বা বিডি সমান কত হবে 3 4 12/5, অতএব বিডি সমান 2.4। অতএব লিখে দেবে, দেখ এইটা আসছে। এবার অ্যান্সার লিখবে বিডি এর দৈর্ঘ্য 2.4 সেমি। অ্যান্সার লিখবে যে বিডি এর দৈর্ঘ্য 2.4 সেমি। এবার দেখো 6 হয়ে গেল, এবার 7 শুরু করব। বিডি এর দৈর্ঘ্য 2.4 সেমি। নেক্সট দেখো 6 হয়ে গেল, এবার 7 শুরু করছি। দেখো 7 কি বলেছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 8 সেমি ও 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের দৈর্ঘ্য 13 সেমি হলে, আচ্ছা একটা হচ্ছে 8 সেমি, এইটা মনে করো 8 সেমি, দুটো বৃত্ত, এটা 8 সেমি, এই অঙ্কটাও আমরা অনেকবার করেছি। এটা 8 সেমি কেন্দ্র, এটা 3 সেমি, এটা মনে করো পি, এটা কিউ, এটা এ, এটা বি, এটা যোগ করা আছে। ঠিক আছে, এখান থেকে এটা যোগ করা হলো, এটা আর দিলাম। ঠিক আছে, আচ্ছা পি ও কিউ কেন্দ্রীয় দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 8 সেমি ও 3 সেমি। ঠিক আছে, পি ও কিউ কেন্দ্রীয় ব্যাসার্ধের বৃত্ত কেন্দ্রীয় দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 8 সেমি ও 3 সেমি। ঠিক আছে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব, কেন্দ্র
দ্বয়ের দূরত্ব 13 সেমি। অতএব পি কিউ সমান 13 সেমি। ঠিক আছে, আচ্ছা পি কিউ সমান্তরাল বি আর অঙ্কন করা হলো। যেহেতু এটা সমান্তরাল হচ্ছে তাহলে এদের ব্যাসার্ধ সমান, অতএব পি কিউ সমান বি আর সমান 13 সেমি হবে। এর সমান করে অঙ্কন করা হচ্ছে, এটাও 13 সেমি হবে। অতএব আবার বি কিউ সমান 3 সেমি। বি কিউ সমান তার সঙ্গে সমান এটা, বি কিউ সমান পি আর সমান 3 সেমি। ঠিক আছে, এইটা পুরোটা 8 সেমি, এপি সমান 8 সেমি। তাহলে এখান থেকে এটা 3 সেমি বাদ গেছে, তাহলে বাকিটা কত থাকছে? এ আর সমান 8 মাইনাস 3 এত সেমি সমান 5 সেমি হয়ে যাচ্ছে। এবার বাকিটা আমরা এদিকে করছি, দেখো ত্রিভুজ, এইটা আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক সর্বদা লম্ব হয়। ব্যাসার্ধ এবং স্পর্শক সর্বদা লম্ব হয়, তাহলে এটা 90 ডিগ্রি কোণ। তাহলে এ আর বি এটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, ত্রিভুজ এ আর বি সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। ঠিক আছে, ত্রিভুজ এ আর বি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এটা সমকোণী ত্রিভুজ হলে অতএব কি হবে? যদি এ আর বি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এখানে এইটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু, বি আরটা হয়ে যাবে অতিভুজ। ঠিক আছে, তাহলে এই যে এ বি স্কোয়ার প্লাস এ আর স্কোয়ার সমান এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার আর বি স্কোয়ার, আর বি, তাহলে এ বি স্কোয়ার বা প্লাস এ আর কত 5 স্কোয়ার সমান এইটা 13 স্কোয়ার, বা এ বি স্কোয়ার সমান 169 মাইনাস 25, বা এ বি স্কোয়ার সমান 144, বা এ বি সমান প্লাস মাইনাস 12। অতএব এ বি সমান 12। ঠিক আছে, তাহলে এ বি হচ্ছে সরল সাধারণ স্পর্শক। তাহলে এবার ফাইনাল অ্যান্সারটা লিখবে, এইভাবেই কষবে। ঠিক আছে, যে স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি হবে, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হবে 12 সেমি। ওকে, নেক্সট দেখে নাও এটা প্রসেসটা ভালো করে। এবার আমরা 8 শুরু করতে চলেছি। 8 দেখবে, আরেকটা বলে দিয়েছে যে একটি ঘড়ির কাঁটা 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান কত। একটা ঘড়ির কাঁটা, এটা যদি একটা ঘড়ি হয়, এরকম একটা ঘড়ি, এখান থেকে এইটা 3 ঘন্টায় এইটা এতটা 90 ডিগ্রি, তাহলে 1 ঘন্টায় 30 ডিগ্রি কোণ আবর্তন করবে। আমরা সাধারণত কোণ এদিকে যায়, ঘড়ির কাঁটা বিপরীত দিকে, তাহলে নর্মাল অ্যাঙ্গেলের বিপরীত দিকে। তাহলে ঘড়ির কাঁটা, একটা সহজ অঙ্ক এটা, ঘড়ির কাঁটা এটা পুরোটা 3 ঘন্টায় 90 ডিগ্রি, পুরোটা 360 ডিগ্রি, তাহলে এটা 3 ঘন্টায় 90 ডিগ্রি এতটা, 1 ঘন্টায় ঘড়ির কাঁটা এটা পুরোটা হচ্ছে 12 ঘন্টায়, 12 ঘন্টায় অতিক্রম করে, 12 ঘন্টায় অতিক্রম করে, যেহেতু এটা বিপরীত দিক দিয়ে আমরা মাইনাস 360 লিখছি, 1 ঘন্টায় অতিক্রম করে মাইনাস 360 ডিগ্রি বাই 12 সমান মাইনাস 30 ডিগ্রি। ঠিক আছে, মাইনাস 30 ডিগ্রি অতিক্রম করছে 1 ঘন্টা, যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে তাই মাইনাস, মানে নর্মাল ঘড়ির কাঁটাটা এই বিপরীত দিকে, নর্মাল অ্যাঙ্গেল এখানে 0 থেকে এদিকে বাড়তে থাকে, এটা যেহেতু বিপরীত দিকে আসছে তাই জন্য মাইনাস সাইন হচ্ছে। ঠিক আছে, তাহলে এতটা অতিক্রম করছে, তাহলে তার বৃত্তীয় মান চেয়েছে। অতএব -30 ইন্টু বৃত্তীয় মান নির্ণয় করতে হলে π/180 দিয়ে গুণ, এটা হয়ে যাচ্ছে 6, তাহলে -π/6 হয়ে যাচ্ছে। ঠিক আছে, -π/6, তাহলে ফাইনাল অ্যান্সারটা লিখবে যে ঘড়ির কাঁটা 1 ঘন্টা যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান -π/6, ঘড়ির কাঁটা 1 ঘন্টা যে কোণ আবর্তন করে তার মান -π/6। ঠিক আছে, নেক্সট দেখো, প্রত্যেকটা অঙ্কের উত্তর আমি লিখতে বলছি, উত্তর অবশ্যই লিখবে প্রত্যেকটা অঙ্কের। এবার হবে 8 হলো 9 কি বলেছে? sin 10 থিটা সমান cos 8 থিটা, sin 10 থিটা সমান cos 8 থিটা, এটা বলে দিয়েছে। sin 10 থিটা সমান cos 8 থিটা বলা আছে। ঠিক আছে, তাহলে 10 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে tan 9 থিটার মান কত? sin
টেন থিটা সমান কস 8 থিটাটাকে আমরা সাইন 90 মাইনাস 8 থিটা লিখতে পারি। অতএব কী হবে, টেন থিটা সমান 90 মাইনাস 8 থিটা, বা এইটা এদিকে এলে টেন থিটা প্লাস 8 থিটা সমান 90 ডিগ্রি, বা 18 থিটা সমান 90 ডিগ্রি, বা এটা 9 থিটা কত হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিলে 45 ডিগ্রি। উভয় দিকে 2 দিয়ে ভাগ করে দিলে 9 থিটার মান 45 ডিগ্রি হয়ে যাচ্ছে। এখানে কি চেয়েছে, ট্যান 9 থিটার মান। অতএব ট্যান 9 থিটা ইজ ইকুয়াল টু ট্যান 45, 1 মান আসছে। ঠিক আছে, লিখবে যে ট্যান 9 থিটার মান 1, এইটাই উত্তর লিখবে। ট্যান 9 থিটার মান 1 হবে, ট্যান 9 থিটার মান হবে 1। নেক্সট দেখো 10এরটা করবো এবার। দশেরটা কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন বলে দিয়েছে। ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 8 সেমি। ঠিক আছে, লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 8 সেমি। আচ্ছা, আবার লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা কত বলা আছে, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা বলা আছে 12 সেমি। লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি। ঠিক আছে, শর্তানুসারে আয়তন বলে দেওয়া আছে। শর্তানুসারে কি হবে, শর্তানুসারে শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার, আর মানে এইটা আর স্কোয়ার, এইচ হচ্ছে 12, ইজ ইকুয়াল টু বলে দেওয়া আছে এইটা ইজ ইকুয়াল টু 100 পাই, এটা 100 পাই। এখানে এইটা কেটে গেলে 4 হয়ে যাচ্ছে। অতএব আর স্কোয়ারের মান কত হচ্ছে, আর স্কোয়ারের মান হয়ে যাচ্ছে 100 পাই বাই এটা 4 পাই, পাই কেটে গেল, এটা কেটে গিয়ে 25 হয়ে যাচ্ছে, বা আর স্কোয়ার সমান হয়ে যাচ্ছে 25, বা আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5। অতএব আর ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে, অতএব ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ 5 সেমি। আমরা কি জানি, তির্যক উচ্চতা এল হলে অতএব এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হয়, বা এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর এর মান 5 স্কোয়ার প্লাস এইচ এর মান 12 স্কোয়ার, বা এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা 25 প্লাস 12 144, বা এল স্কোয়ার ইজ ইকুয়াল টু 169, বা এল ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 13। অতএব এল ইজ ইকুয়াল টু পজিটিভটা নিতে হবে 13। তাহলে এই অ্যান্সার লিখবে। এবার দেখো ক্যালকুলেশনটা পুরোটা হয়ে গেছে। এবার অ্যান্সার লিখবে যে তির্যক উচ্চতা হবে 13 সেমি, তির্যক উচ্চতা হবে 13 সেমি। ঠিক আছে, এইটাই অ্যান্সার লিখবে 10এরটা। এইভাবেই করবে, দেখো নিখুঁতভাবে, একদম অ্যাকুরেট এইভাবেই করবে। এবার দেখো 11টা। নেক্সট দেখো 11টা। প্রত্যেকটা অঙ্কের অ্যান্সার লিখতে বলছি, অ্যান্সার অবশ্যই লিখবে প্রত্যেকটা অঙ্কের। বলেছে যে প্রথম 2n+1 সংখ্যক স্বাভাবিক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা n+103/3। প্রথম 2n+1 সংখ্যক, প্রথম 2n+1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা কত বলা আছে, n+103/3, n+103/3 বলা আছে, n+103/3। n এর মান নির্ণয় করতে বলেছে, n এর মানটা নির্ণয় করতে বলেছে। এবার দেখে নাও যে 2n+1 সংখ্যা যদি থাকে 1 2 3 ডট ডট করে, এখানে n-1, তারপরে n, তারপরে n+1, n+2, এইভাবে গিয়ে গিয়ে 2n আর 2n+1 হয়। তাহলে এখানে মধ্যবর্তী সংখ্যা কত হচ্ছে, 2n+1 মানে বিজোড় সংখ্যা হচ্ছে। n এর জায়গায় 1 বসাও, 2 একে 2 আর একে 3, 2 বসালে 2 3 4 একে 5, বিজোড় সংখ্যা হচ্ছে। তাহলে মধ্যবর্তী সংখ্যা একটা হবে, কোনটা হবে, এইদিকে n-টা সংখ্যা, এইদিকে n-টা সংখ্যা, n+1টা হবে মধ্যবর্তী সংখ্যা। ঠিক আছে, n+1 এর সঙ্গে n যোগ হলে 2n+1 হয় না, তাহলে এদিকে n এদিকে n, n+1টা মধ্যবর্তী সংখ্যা হয়ে যাবে। তাহলে এরপর লিখবে, এটা বোঝানোর জন্য লিখলাম, এরপর লিখবে শর্তানুসারে, অতএব শর্তানুসারে n+103/3 সমান n+1, বা
n প্লাস 103 সমান 3n প্লাস 3 বা n মাইনাস 3n সমান 3 মাইনাস 103 বা মাইনাস 2n সমান মাইনাস 100 মাইনাস মাইনাস কেটে গেল বা n ইজ ইকাল টু 100/2 বা n ইজ ইকাল টু 50 এইটা আসছে ঠিক আছে। তাহলে অ্যান্সার লিখবে যে n এর মান হবে 50 n এর মান হবে 50 এটাই উত্তর লিখবে এটাই উত্তর হবে। নেক্সট দেখো 12টা এই পেজের লাস্ট অঙ্ক দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ r1 একক আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ r2 একক ঠিক আছে। অতএব শর্তানুসারে কি বলে দিয়েছে ক্ষেত্রফলের অনুপাত বলা আছে শর্তানুসারে 4πr1² বাই 4πr2² সমান 1:4 বলা আছে তাহলে 1/4 বা 4π ক্যান্সেল আউট হলে r1/r2 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা হাফ তার স্কোয়ার হয়ে যাচ্ছে অতএব r1/r2 সমান হাফ হয়ে যাচ্ছে ঠিক আছে। এবার আয়তনের অনুপাত বলেছে তাদের আয়তনের অনুপাত কত হবে অতএব আয়তনের ফর্মুলা 4/3 পাই r1³ বাই 4/3 পাই r2³ সমান 4/3 ক্যান্সেল হয়ে যাবে r1/r2 তার কিউব হয়ে যাবে r1/r2 মান হাফ তার কিউব সমান 1/8 চলে আসছে ঠিক আছে। এখান থেকে অ্যান্সার লিখে দেবে যে দেখো এখান থেকে 1/8 চলে এলো যে গোলক দুটির আয়তনের অনুপাত হবে 1:8 এটাই অ্যান্সার লিখবে গোলক দুটির আয়তনের অনুপাত হবে 1:8 দেখো 1:8 এখানে 4π 4/3 পাই ক্যান্সেল হয়ে গেছে r1³ বাই r2³ পড়ে আছে r1/r2 তার হোল কিউব আকারে লিখে দিয়েছি এর মানটা এখানে হাফ আছে হাফের কিউব এটা 1 এর কিউব 1 হয় হাফের কিউব 2 এর কিউব 8 তাহলে 1/8 হচ্ছে তাহলে অনুপাতটা হয়ে যাচ্ছে 1:8 ঠিক আছে। তাহলে অ্যান্সার লিখবে গোলক দুটির আয়তনের অনুপাত হবে 1:8 এটাই অ্যান্সার লিখবে ঠিক আছে। দেখো এর সাথে সাথে এই 4 দাগের 12টা কমপ্লিট হলো এর সাথে সাথে আমাদের এই পেজের সলিউশন কমপ্লিট হয়ে গেল ঠিক আছে। আমরা ফিরবো পরবর্তী ক্লাসে এর পরের যে পেজটা আছে সেটা সলভ করব ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।